গল্প ক্রাশ বর। লিখায় লিজা বুয়েম। তোমার নাভির 2 ইঞ্চি পাশে আর কোমরের 3 ইঞ্চি উপরে পেটে যে লাল তিলটা আছে তা দেখিয়ে সব ছেলেদের পাগল করতে চাও? তবে সবাইকে শরীর দেখিয়ে দিওয়ানা বানাতে পারলেও আমাকে পারবে না, মনে রেখ। কারণ আমি সস্তা জিনিসে নজর দেই না। বলেই কাছে এসে শাড়িটা পেটের উপর টেনে দিয়ে চলে গেল। কি যাতা বলছেন আপনি? এভাবে কাউকে অপমান করার রাইট নাই আপনার। মেয়েদের কিভাবে সম্মান করতে হয় তা আপনার বাসায় শিখায়নি? অসভ্য ইতর কোথাকার। এসব কথা বলার ইচ্ছে থাকলেও বলতে পারিনি। কারণ সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, স্বয়ং আমার ক্রাশ মহাশয়। তবে তার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে সে এত শান্তিতে থাকতে পারত না। আশেপাশে মেয়েনা বলছে, ও মাই গড, একে ওকে নোটিস করছে। আমাকে কেন করলো না? শি ইজ সো লাকি। ছেলেটা কেড়ে লিজা। আর তোকে এতগুলা বাজে কথা শুনিয়ে গেল আর তুই কিছুই বললি না। কলেজে কোন ছেলে তোকে প্রপোজ করলে তুই তাকে মেরে আলু ভর্তা বানাতি, আর এই ছেলেকে কিছুই বললি না। আরে ও কি যেমন তেমন ছেলে নাকি? হি ইজ মাই মি ক্রাশ। আর বড় কিছু হাসিল করতে হলে ছোট স্বার্থ বিসর্জন দিতে হয়। মিস লিজা, হি ইজ নট অনলি ইউর ক্রাশ, হি ইজ ক্রাশ অফ দ্য হোল ভার্সিটি। সিনিয়র জুনিয়র সবাই একে এর উপর ফিদা। আর তোমার মতো বেহেনিজি করবে তাকে হাসিল, হা হা। সকল মেয়েরা আমার উপর হাসা শুরু করে দিল। তাই যাই বলো মিস আয়েশা ফায়েজ, মিস্টার ভার্সিটি ক্রাশ তো আমাকে নোটিস করেছে, তোমাকে না, তাই পাবো তো ওকে আমি। না হলে দেখ, এত মেয়ে থাকতে আমাকেই কেন বলল? কথাটা শুনে আয়েশা মুখ ভেঙচিয়ে চলে আর পেছনে সুরসুর করে তার গ্যাং। এই মেয়েটা কেড়ে লিচ্ছি সস, এমন বিদেশি বিদেশি ভাব তার উপর তোর সাথে কিভাবে কথা বলে। ওই কে ক্লাসমেট প্লাস কাজিন। সেই প্রথম বর্ষ থেকে ওর পেছনে পড়ে আছে আর এখন ফাইনাল ইয়ারে। কিন্তু একে ওকে বোন ছাড়া অন্য নজরে দেখে না। বাই দ্য রাস্তা, ডোন্ট ই কল মি লিচিসুস মিস হ্যান্ডুবাম। এই তুই এটা বলবি না আমাকে? আমার মান সম্মান থাকে না কারো সামনে? তুই তো বলিস হ্যান্ডুবামের ঘ্রাণ অনেক সুন্দর, তাই তো তোকে এটা বলি মিস হ্যান্ডুবাম। তখনই পাশ থেকে একটা ছেলের হাসির আওয়াজ এলো। পাশে তাকিয়ে দেখি একে হাসছে, তবে ফোনে কারো সাথে কথা বলে হাসছে, আমার কথায় নয়। সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে একবার আর চোখে দেখে করে চলে গেল। আর আমি তো পুরো ফিদা তার হাসিতে। কি সুন্দর হাসলে গালের 2 পাশে গর্ত হয়ে যায়। কানে একটা গানই বাজছে, টোল পড়া ওই হাসি। আমি খুব ভালোবাসি, ডুবেছি তোর প্রেমের নেশায়, কাটবে না এই ঘোর সহসায়। ঈশ্বর কি সুন্দর যে তুই, যার তুলনা হয় না কিছুই। উফ, এই কখন থেকে ডাকছি তোকে লিজু, কানের কি মাথা খাইছিস আমাকে ঝাঁকাতে ঝাঁকাতে? ভত ঝিনুক দিলি তো আমার ভাবনায় এক বালতি জল ঢেলে। কত সুন্দর একে নিয়ে ভাবছিলাম আর তুই সব ভঙ্গ করে দিলি। একে 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 এই একে মানে কি রে? কতক্ষণ থেকে কান ঝালাফালা করে দিলি। যদি একে মানে জানতাম তাইলে কি এর এত আফসোস থাকতো আমার? মিনিং জানি না বলেই তো ফেসবুক আইডি পাইনি, না হয় এতদিনে একে আমার হয়ে যেত। মামা বাড়ির আবদার। যে ছেলে তাকে পাত্তাই দেয় না তাকে সে তাকে এফবি আইডি পেলেই নিজের করে ফেলবে। মুখ ভেঙচি দিয়ে, আচ্ছা এটা বলতো এই একে এর দেওয়ানা হলে কি করে? আমি যেদিন ভার্সিটিতে প্রথম আসি তখন সিনিয়র একটা গ্যাং আমাদের র্যাগিং করছিল। আমি তো ভয় কাচুমাচু হয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ তাদের একজন আমার মাথা উঁচু করে ধরে আর আমি মাথা তুলতেই চোখগুলো রসগোল্লার মতো হয়। আমি চোখের পলক ফেলতেই ভুলে গেছি। মানে একে তোর র্যাগিং নিচ্ছিল? তাইলে তো ভালোই হতো। বাট একটা মেয়ে মাথা উপরে তুলছিল আর আমার প্রথম চোখ পড়ছিল একে এর উপর। ফুটবলের জার্সি পরা, হয়তো ফুটবল খেলে আসছিল কোথাও থেকে। ও মাথায় পানি ঢালছিল আর মাথা নাড়াচ্ছিল, পুরো ইয়াং ইয়াং এর মতো লাগছিল তখন। ফর্সা শরীরে সাদা জার্সিটা সেই লেভেলের মানিয়েছিল আর চুল থেকে টপ টপ পানি গড়িয়ে পড়ছিল। উফ কি সিন। উস দিন হি উসনে মেরা দিল চুড়ে লিয়া থা ইয়ার।
ওকে দেখে হৃদয় আমার রকেটের বেগে দৌড়াচ্ছিল। এখন তুই ভাব আমার নজর মেয়েটার দিকে না পড়ে ওর দিকে পড়ছিল কেন? পড়তেই পারে। আরে এটা হচ্ছে নিয়তি। আল্লাহ আমাকে ইশারা দিয়েছে, বুঝলি লিজা, এটাই তোমার মিস্টার পারফেক্ট। আল্লাহ তো আর কাজ নাই এমন ফাউল কাজে ইশারা দিবে, বিড়বিড় করে। কিছু বললি? না, আমি কি বলবো? একটা কথা ভাবছি, তুই কি করে জানলি যে সে আয়েশা বোনের নজরে দেখে? আমি ভার্সিটিতে আসার পর একের পর সেই লেভেলের ক্রাশ খাইছি যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইড। কিন্তু কয়েকদিনেই বুঝে গেছি এই বান্দার উপর শুধু আমি পুরা হোল ভার্সিটি ক্রাশড। তুই ভাব মাস্টার্সের আপুরা পর্যন্ত ওর পিছু ছাড়ে না। তাই মোটামুটি অনেকের সাথেই আমার সিরিয়াস লেভেলের ঝগড়া হয়ে গেছে, তাই আমিও ফেমাস হয়ে গেলাম, মানে একে এর ক্রাশ খাওয়াদের মধ্যে ওয়ান অফ টপ 10 আমি। তাই সেই সুবাদে আয়েশার সাথে একদিন একে নিয়ে লাগলো ঝগড়া, কারণ আমি অ্যানুয়াল ফুটবল কম্পিটিশনে সামনের সারিতে বসছি যাতে একে ভালো করে দেখতে পারি। কিন্তু আয়েশা রানী ফরফরানির ওই সিটই চাই, কারণ সামনেই একের বসার সিট। তাই ঝগড়া লেগে গেছে। আমি যখন দেখলাম একে আসছে আমি আস্তে চুপ হয়ে গেছি। ব্যাস ম্যাডাম বলা স্টার্ট করে, শোনো, একে ইজ মাই বয়ফ্রেন্ড, তাই ওর সামনে আমি বসবো জুনিয়রের মতো থাক। আমার বয়ফ্রেন্ডের দিকে ভুলেও তাকানোর সাহস দেখাবা না, ইউ ব্ল্যাডি ফুল। আয়েশা, কে তোমার বয়ফ্রেন্ড আয়েশা? একে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে কথাটা বলছিল। আসলে একে আমি কখনো বলেছি তুমি আমার গার্লফ্রেন্ড? তুমি আমার কাছে অবন্তীর মতোই, মানে আমার বোন ছাড়া আর কিছুই না তুমি। তাই নেক্সট টাইম এসব মিথ্যে কথা বলবে না। একে আমি তো তোমাকে এই মেয়েটার কলমি ভাইয়া কথা শেষ করতে না দিয়ে। হোয়াট? কলমি ভাইয়া ড্যামেট, চিল্লিয়ে। তারপর আয়েশা রানী ফরফরানি ওই জায়গা থেকে চলে যায় আমাকে এতগুলা রাগ আমাকে দেখিয়ে। কিন্তু আমি তো ক্রাশের রাগ দেখে সেইরম ভয় পাইছিলাম, আর ওই জায়গায় বসার সাহস হয় নাই, ওখান থেকে যেতে নিলে ইয়াক বলে উঠে। এতক্ষণ এইখানে বসার জন্য বাচ্চাদের মতো কোমর ধরে ঝগড়ায় নেমেছিল, এখন কোথায় যাচ্ছ? সিট হেয়ার। জি। মাথা নিচু করে। সিট হেয়ার ড্যামেট। কোথেকে আসে এইগুলো বিরক্তি নিয়ে? আমি আর কোন কথা না বলে বসে পড়েছি। বহিন ওর রাগে লাল হয়ে যাওয়া ফেসটা দেইখা মুই আরেক দফা কেরাস খাইছিলাম। আল্লাহ, লিজু এত কাহিনী হয়ে গেছে। তাই তো বলি, শাড়ি থেকে 100 হাত দূরে থাকা মাইয়া আজকে শাড়ি পরছে, তার উপর সাজছেও। ইমপ্রেস করতে হইব না? কিন্তু পাত্তা পাবি বলে মনে হয় না। এত মাইয়ের ভিড়ে তোরে দেখব বইলা মনে হয় না। কথায় যৌক্তিকতা আছে, কিন্তু বইন মুই সিরিয়াস ক্রাশ খাইছি। তুই ফেসবুক আইডি বের করার উপায় বল না বইন। আরে আমি করতে পারি। ঝান্ডু বাম বল না কিছু, হতাশ হয়ে। দেখি কি করতে পারি। ওয়েট, তুই দাঁড়া, আমি আসছি। কিন্তু ও যে এমন একটা কাহিনী করবে আমি ভাবিনি। আল্লাহ, এই মেয়ে কি দিয়ে তৈরি? আমি পরিচয় দিতে তো ভুলেই গেছি। আমি লিজা আফরিন, অনার্স প্রথম বর্ষে পড়ি। বাবা মায়ের একমাত্র মেয়ে। মানে আমার একটা ভাই আছে, নাম মাহাদি। বাবা একজন প্রবাসী আর আম্মু হাউসওয়াইফ। বাবার খুব আদরের কন্যা আমি। আজ পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি, তবে যোগ্যতা অনুযায়ী চেয়েছি, কোনো অন্যায় আবদার করিনি। বাবার কাছে পুরো দুনিয়া একদিকে আর আমি অন্যদিকে। আর এতক্ষণ আমি যার সাথে কথা বললাম ও আমার বেস্ট ফ্রেন্ড সানজিদা ফারিন ঝিনু গোরফে ঝান্ডু বাম। আমরা ক্লাস 10 পর্যন্ত একসাথে পড়ছি। কিন্তু কলেজে উঠে আলাদা হয়ে গেছি, তবে বন্ডিং শেষ হয়নি আর ইনশাআল্লাহ হবেও না। কোড উই আর বেস্টিস। আচ্ছা, আমি এখন ওই দিকে যাই, ব্যাপারটা সামলাতে হবে তো। মাইয়েটা যে কি করে? কাছে গিয়ে দেখি মিস ঝান্ডু বাম তার ঝাঁঝমার্কা কথার প্রভাব অন্যদের উপর অলরেডি ফেলে দিয়েছে, মানে রীতিমত কোমর বেঁধে ঝগড়ায় নেমে পড়েছে, যেন ঝগড়া না করতে পারলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। ঝগড়া করাটাই এখন প্রধান এবং একমাত্র কাজ। এই না হলে আমার বেস্টি। কিন্তু ঝগড়াটা সিরিয়াস পর্যায়ে চলে গিয়েছে, এখন না থামালে মান সম্মান থাকবে না, কারণ ঝগড়া বেঁধেছে একটা সুদর্শন ছেলের সাথে যে কিনা একে এর ফ্রেন্ড।
কাছে গিয়ে বন্ধুরা যে ভালো করতে গিয়ে বাস দেয় এটা আসলেই সত্যি কথা। কারণ এতক্ষণে তাদের সুপারহিট সিনের ক্লাইম্যাক্স দেখার জন্য অনেক অডিয়েন্স জমা হয়েছে, তার মধ্যে একজন মনোযোগ সহকারে উপভোগ করা দর্শক হচ্ছে নিকে। তার ভ্রু কুঁচকে 2 আঙুল দিয়ে দাড়ি স্লাইড করে মিটমিটিয়ে হাসা দেখে দের বুঝতে পারছি বিষয় তিনি খুবই এনজয় করছেন। কিন্তু আমার মান সম্মানের ফালুদা হয়ে গেল। তাড়াতাড়ি গিয়ে ঝিনুকের পাশে দাঁড়াতেই দেখিও বলছে, সুন্দরী মেয়ে দেখলেই শুধু উঠে ইচ্ছে করে তাই না? যত সব বাংটা ছেলে পেলে। এক্সকিউজ মি, এখানে সুন্দরী মেয়েটাকে? আর হোয়াট ইজ বাং ব্যাংকি যেন এইটা? মাথার পাশে স্লাইড করে। জি ভাইয়া বাংটা, আমি। ইয়া হোয়াট এভার। বাট এটার মিনিং কি? বাংটা মিন্স ওইসব ছেলে যারা রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায় এবং তাদের কোন কাজ নেই প্লাস তারা বাজে নেশা করে। আর আম্মুদের ভাষায় যেসব ছেলেরা পড়াশোনা করে না। আমি ছোট্ট একটা হাসি দিয়ে তখনই ওইখানে হাসির রোল পড়ে গেল। আর হাসির উদ্ভাবক মি। এ কে? বুঝলাম নাকি এমন বললাম যার কারণে সবাই 32 দাঁত বের করে ক্লোজ আপের অ্যাড দিচ্ছে। হু হ হ। বাহ মিস ঝগড়ুটে দেখি কত সুন্দর মিনিং বিশারদ। তা এত সুন্দর মিনিং আপনি কোথা থেকে আবিষ্কার করেছেন? এ কে? জি। এইকে বিরক্তি মার্কা ফেস নিয়ে চলে গেল সেখান থেকে। কিন্তু আমি তো কিছু বলিনি, তাইলে বিরক্ত হলো কেন? আবার আমাকে মিস ঝগড়ুটেও বলল। তাহলে কি একে জানে আমি তার জন্য ঝগড়া করি? এই তার মানে আমি রাস্তার ছেলে, এটাই বুঝাইছেন আপনি? কেন, কোন সন্দেহ আছে আপনার? ভাব নিয়ে। এই মেয়ে নিজেকে ভাব কি? হ্যাঁ, আমি তো ইচ্ছে করে ধাক্কা দেইনি, ফোনে কথা বলছিলাম তাই লেগে গেছে, কিন্তু তা নিয়ে এত সিন ক্রিয়েট করছো তুমি। ফাজিল মেয়ে ছেলেদের সাথে ঝগড়া করতে ভালো তাই না? আমি সরি বলার পরও তামাশা করছো। আবার কি জানি বলছিলে তুমি সুন্দরী? তোমার বাসায় আয়না নেই? থাকলে নিজেকে সুন্দরী ভাবার মতো খুশফেমি নিয়ে থাকতা না হো। এক একটা ঝগড়ুটে হ্যান্ডসাম ছেলে দেখলেই গায়ে পড়ে ঝগড়া করতে আসে। এই আরাফ, একে ডাকছে তোকে? একটা ছেলে এসে বলল। হুম আসছে মুডি খারাপ করে দিল ঝিনুকের দিকে তাকিয়ে। এই আমি আপনার মুড খারাপ। আর কিছু বলতে না দিয়ে আরাফ চলে গেল। এই লিজু দেখলি ছেলেটা কেমন অপমান করলো আমায়। উফ অফ, এত নেগেটিভ ভাবছিস কেন? তুই জানিস না, নাফরাত সে হি শুরু হতা হে পেয়ার কা ইজহার, সো জাস্ট বিকুল বেবু। হয়তো এই মুলাকাতই তোদের ভালোবাসার খুঁটি গাড়ল। ইউ নেভার নো। অসহ্য শুনাই এম হ্যাপি উইথ মাই মহসিন খান। ওকে, এসব ফাউল কাউকে লাগবে না। আচ্ছা বল, নায়রা আর কার্তিকের ফার্স্ট মিটিং তো ঝগড়া দিয়েই হয়েছিল তাই না? তাইলে হয়তো যে কার্তিককে তুই খুঁজছিস সে হয়তো ওই ছেলেটা। উফ, ভালো হবে ভাবতো। 2 বান্ধবী ওদের 2 বন্ধুকে বিয়ে করব। তুই তোর এই ডে ড্রিম নিয়ে পড়ে থাক। আমি গেলাম। কই ভাবছিলাম আকের আইডি খুঁজব। বাট নাও ইন্টারেস্ট ইজ গন। আরে জানু কই যাস? বইন দেখ, একটু হেল্প করো না। পারমু না হো। আর কি করারা ওর জন্য আর ফাংশন ও এনজয় করা হলো না। বাসায় এসে সুন্দর করে শাওয়ার নিলাম। আজ অনেকদিন পর আমার অষ্টপ্রহরের সমাপ্তি নামক আইডিতে ঢুকলাম। আইডিটা ফেক আইডি বলা চলে, সেখানে টুকটাক লেখালেখি করি। ঢুকেই দেখি অনেকগুলা মেসেজ এসেছে। খুব অবাক হলাম দেখে একটা আইডি থেকে এতগুলো মেসেজ এসেছে, তাও একটা আইডি থেকে। আইডির নাম নাইটসা। আর আইডিটা চেক করলাম, ফলোয়ারও অনেক। এত ফেমাস ব্যক্তি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কেন পাঠালো ভেবে পেলাম না। তাই একসেপ্ট করলাম আর মেসেজ পড়া স্টার্ট করলাম। মেসেজগুলো এমন ছিল। এই যে কথার রানী, এত কথা কি করে বলো তুমি? এই যে অন্য সময় তো কথা শেষ হয় না, অথচ আমার কথার জবাবের সময় নেই তোমার কাছে। জানো তুমি যখন কথা বলতে বলতে চোখ বড় করে ফেল কতটা কিউট লাগে। এই এত কেয়ারলেস কেন তুমি? ওড়নাটা ঠিক করে পড়বে তো নাকি? লাস্ট মেসেজ 15 মিনিট আগে। তুমি তো দেখি ফ্রেন্ডও তোমার মতো বানাও। উফ, তোমার মতোই ঝগড়া করে।
আমি জাস্ট ভাবছি কে এই লোক। মেসেজ দেখে তো মনে হচ্ছে আমাকে আগে থেকে চিনি, কিন্তু কে হতে পারে? যেহেতু ঝিনুকের ঝগড়া দেখো সে, তার মানে ভার্সিটির কেউ। তাই মেসেজ করলাম, কে আপনি, আর আমাকে কি আপনি চিনেন? মেসেজ দিয়ে পড়লাম আরেক ঝামেলায়। নোটিফিকেশন আসলেই মনে হচ্ছে ওই আইডি থেকে আসছে, কিন্তু কোন ফল পাচ্ছি না। তাই মোবাইল বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। আজ 2 দিন আমি চরম বিরক্তিতে আছি। আর বিরক্তির কারণ সেই নাইট স্টার। বেটা এমনিতে প্রতিদিন মেসেজ করতো, কিন্তু আজ 2 দিন নো রিপ্লাই। এই 2 দিনে কতবার ওই আইডিতে ঢুকেছি হিসাব নেই, আর প্রত্যেকবারই মুগ্ধ হয়েছি কি সুন্দর গানের গলা, উফ পুরো ইমরান মাহমুদুলের মতো। আর গিটার অসাধারণ বাজায়। পুরো আইডি জুড়ে অসংখ্য গানের ভিডিও, তবে তাতে চেহারা দেখা যায় না। পুরো আইডি গেটেও একটা ছবি পাইনি। বেটা পুরাই ছুপা রুস্তাম। আর সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে এই 2 দিন এই আইডির মানবের চিন্তায় আমি আমার ক্রাশ মহাশয়কে এক প্রকার ভুলেই গিয়েছিলাম। কি সাংঘাতিক ব্যাপার! না, এই আইডি নিয়ে আর ভাবা যাবে না। আমি ক্রমশ আমার লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। তাই আইডিটা ব্লক করতে যাব, তখন দেখি, যেই না আইডি ব্লক করতে যাব তখনই দেখি সেই আইডি থেকে একটা নোটিফিকেশন এসেছে। সেই আইডির কভার ফটো আপলোড করা হয়েছে, যেখানে একটা গ্রুপ ছবি দেয়া, তবে কয়েক বছর আগের ছবি দেখেই বোঝা যাচ্ছে। কারণ একে এই ছবিতে রয়েছে, তবে ক্লিন শেভ করে, যা এই কয়েক মাসে দেখিনি। বাহ, দাড়ি ছাড়া তাকে পুরোই ইয়াং ইয়াং লাগে। হায় মে মার যাবা। ওয়েট, এই নাইট স্টারের আইডিতে এমন ছবি, মানে সে এই ছবির যে কোনো একজন, আর মেইন কথা হচ্ছে এর ফ্রেন্ড। না, তাকে ব্লক তো মারা যাবে না, কারণ এর কাছাকাছি যেতে হলে আমার এই ছুপা রুস্তামের সাহায্যের দরকার। ব্যাটার লগে খাতির জমাইতে হইবে, নয়তো এর সান্নিধ্য লাভ দুষ্কর হয়ে পড়িবে। বাহ, আল্লাহের কাছে দোয়া করলাম, আর আল্লাহ এত সুন্দর একটা উপায় দিয়ে দিল। এর মানে আমাদের জড়ি উপর থেকেই তৈরি হয়ে এসেছে, থ্যাঙ্কস আল্লাহ। রাবণে বানাদি জড়ি হায় আর গাওয়ার সুযোগ হইল না আমি। প্রজ্ঞাপনের ধাক্কায়। ওহ, প্রজ্ঞাপন মানে বুঝলেন না তো? ভাই, নোটিফিকেশন এর কথা বলছি। আজকাল বাঙালি ইংরেজিতে গোল্ড মেডেল অর্জনের লক্ষ্যে বাংলা ভাষা ভুলিতে বসিয়েছে, এবং আমিও সেই দলের সামিল। আমিও চিপায় পড়িয়ে জানিয়েছি। যাক গে সেই কথা। কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে ওই বেটা রাত্রেই তারাই আমাকে মেসেজ দিয়েছে। আমাকে চিনে তোমার কি লাভ প্রেয়সী? আমি তোমাকে চিনি, তা যথেষ্ট নয় কি? তবে যদি একান্তই জানিতে চাও, তবে মনে রেখ তোমার সমাপ্তিতেই আমার সূচনা, আর আমার সমাপ্তিতে তোমার যাকে বলে পরিপূরক। বাহ, লিখার কি সিডি হু, এত রোমান্টিক কথাবার্তায় সবাই পড়লেও আমি পড়ি না। কথার আগা মাথা কিছুই বোধগম্য হয়নি, তাই পাল্টা জবাব দিলাম। আপনি কে ভাই? পরিচয় দিলে খুশি হতাম। তোমার অস্তিত্ব আমি। ঈশ্বর, তুমি কি আনরোমান্টিক গো! সরাসরি ভাই বলে দিলে। মনে হলো বুকটার ভিতরে কেউ ছুরিবিদ্ধ করিয়েছে। সুন্দরী মেয়েরা ভাই বললে কষ্ট লাগে, বুঝলে? না, এই ব্যাটা সুবিধার না, তাই সরাসরি যেই কাজে ব্যাটার দরকার তা শেষ করাই বুদ্ধিমানের কাজ। কারণ ছেলেদের থেকে বাঁচার উপায় হচ্ছে তাদের রোমান্টিক কথা অ্যাভয়েড করা। আচ্ছা, আপনি কে চিনেন? আই মিন কভার পিক দেখলাম, আর কি? তো তুমি কে জানার জন্য আমার সাথে কথা বলছো? না, ব্যাপারটা সেটা না। আমি আপনার গান শুনেছি, অসম্ভব সুন্দর গলা আপনার, তার উপর মেসেজ দেখে মনে হলো আপনি আমাকে চিনেন। কিন্তু একটু আগে পিকটা দেখে মনে হলো আপনি এর ফ্রেন্ড, মানে তাকে চিনেন, তাই একটা কিছু জিজ্ঞেস করার ছিল। এর ফুল নেম কি? তার মানে তুমি একে মানে জানো না? তারপর কতগুলো হাহা ইমোজি। এখানে হাসার কি হলো সেটাই তো বুঝলাম না। এত হাসার কি আছে? কে মানে বললেই তো হয়। আচ্ছা, আমি তোমাকে যদি মিনিং বলি তাহলে আমার কি লাভ? আরে, আপনার বন্ধু লাভ অফ লাইফ পাবে, তাইলে ভালো না? কিন্তু লাভ তো বন্ধুর হবে, আমি কি পাবো? দেখুন, আপনি যা চাইবেন তাই হবে। শুধু বলুন না প্লিজ। ভেবে বলছো তো? জি। তাইলে তুমিও অন্যদের মতো এর উপর ক্রাশ খাইছো। কিন্তু ও তো কাউকে পাত্তা দেয় না, কারণ সবাই ওর ফেমের জন্য ওর পেছনে পাগল।
আচ্ছা যাই হোক, আমি যা চাইবো তা তোলা থাকুক। আপাতত একটা গান শোনাও। আমি তো গান পারি না। তাইলে বলবো না। ভেবে দেখ। ওকে। नानी तेरी मोरनी को मोरली गाए, बाकी जो बचा था काली चोरली गाए, खाके पी के मोटे होके चोर बैठे रेल में, चोरों वाला डाब्बा छूट के पूछा सीधे जेल में। গানটি গেয়ে ভয়েস ক্লিপ পাঠালাম। আমার গান শুনতে চাইছে। শুন এবার। গান শোনার ইচ্ছাই শেষ হয়ে যাবে। এটা গান? কেন ভালো লাগেনি? আমার তো খুব ভালো লাগে। আচ্ছা তাইলে আরেকটা গাইব? না থাক, দরকার নেই। আচ্ছা, একের ফুল নেম জেনে তুমি কি করবে? আসলে ফেসবুকে নক করতাম। বাট মিস লিচি সস। একের আইডি তো লক করা আর ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠানো যায় না। তাহলে কি তাকে ফলো করবেন? সেটাই বা কম কিসের? যাকে পছন্দ করি তাকে ফলো করতে পারলে শান্তি। আচ্ছা, পরে কথা হবে। ভালো থেক। আরে মিনিং তো বলে যান। যা বাবা, অফলাইন হয়ে গেল। যদি না বলারই থাকতো তাইলে গান শুনতে চাইল কেন? ব্যাটা বদের হাড্ডি হুহোর আগে ক্ষোভে লগ আউট করে দিলাম। ভার্সিটির গাছের নিচে বসে কথা বলছিলাম। আজ তেমন ক্লাস ছিল না, চিরচেনা গাছটির নিচে হাওয়া খাচ্ছি। তখনই একের গ্যাংয়ের একজনকে দেখলাম। আচ্ছা, এতক্ষণ যার সাথে কথা বললাম সেই গ্যাংয়ের কে? খুঁজে বের করা দরকার। তাই ভাবলাম অন্যদের জিজ্ঞেস করব এই নাইট স্টারকে। যেই ভাবা সেই কাজ। কিছু দূর গিয়ে মনে পড়ল, আমি যদি তাদের একজনকে জিজ্ঞেস করি আর সেই যদি নাইট স্টার হয়। না, এদের মধ্যে একমাত্র একে নাইট স্টার না সেটা আমি সিউর, তাইলে একেই জিজ্ঞেস করি। কতক্ষণ যাবৎ ক্যান্টিনের সিটে বসে আছি, কিন্তু একে এর সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। তাই আর কিছু না ভেবে বুকে সাহস নিয়ে হাঁটা ধরলাম। কিন্তু তার টেবিলের সামনে গিয়ে মনে হচ্ছে কেউ মুখ চেপে ধরে রেখেছে। কিছু বের হচ্ছেই না। এই যে মিস ঝগড়ুটে, যা বলতে এসেছেন বলে যান। আপনি কি করে বুঝলেন আমি কিছু জিজ্ঞেস করব? এতক্ষণ ধরে কাচুমাচু করছো। এক পা আগাচ্ছ তো 2 পা পিছাচ্ছ, তার মানে সাহসে কুলাচ্ছে না। বলতে পারছো না তাই না? আমার দিকে তাকিয়ে। আশ্চর্যের কথা হচ্ছে সে এতক্ষণ ফোন টিপছিল, তাইলে বুঝলো কি করে? যাই হোক, ভেবে কাজ নেই। আচ্ছা, আপনার কোন ফ্রেন্ডের কি নাইট স্টার্ট নামক আইডি আছে? কেন, নিশানকে দিয়ে তোমার কি কাজ? ওহ, তার মানে বেটার নাম নিশান। হুমম নামটা তো ভালোই, কিন্তু একটু বেশিই রোমান্টিক। কি হলো বললে না যে? নিশানের খোঁজ করছো কেন? আসলেই তো, আমি তার খোঁজ কেন করছি? আমার তো টার্গেট একে। আর তার সাথেই তো কথা বলছি, তাহলে নিজেদের সম্পর্ক ঠিক করার চেষ্টা না করে ওই নাইট স্টারের ব্যাপারে কেন জিজ্ঞেস করছি? তাকে কি আমি বেশি গুরুত্ব দিয়ে ফেলছি না? এই দিবা স্বপ্ন দেখিনি। স্বপ্ন দেখা শেষ হলে এখান থেকে যেতে পারেন। জি। উফ, প্লিজ গো। মেজাজ খারাপ করো না। কিছু বললেই একটাই পারে বলতে জি, বিড়বিড় করে। আমি সেখান থেকে চলে আসলাম। একে সবসময় আমাকে এভাবে অপমান করে। একটু ভালো ব্যবহার করলে কি খুব খারাপ হয়ে যাবে? আসলে সবাই ঠিকই বলে বড়লোকের ছেলেরা ভালো ব্যবহারের অধিকারী হয় না। অথচ ওই নাইট স্টারকে দেখ কত সুন্দর ব্যবহার। আচ্ছা, আমি কি এর সাথে ওই ছেলেকে তুলনা করছি? কিন্তু কেন? উফ, এই ছেলে দেখি মাথায় গেঁথে গেছে একেবারে। এত কঠোরতা ব্যবহারের পরও কেন জানি একে ঘৃণা করতে পারি না। হয়তো ভালোবেসে ফেলেছি তাই। ভালোবাসা এমনি শত অপমান করার পরও ঘৃণা করা যায় না। তখনই একটা কথা শুনলাম, তাই সাথে সাথে ফোন চেক করা শুরু করে দিলাম। বর্তমানে আমি আমার মিস্টার ক্রাশের আইডিতে বিরাজ করছি আর একের পর এক পোস্ট দেখছি, যদিও শুধুমাত্র পাবলিক করা পোস্টগুলো, কারণ আমি শুধুমাত্র তার ফলোয়ার হিসেবে আছি। তার ফ্রেন্ড হওয়ার মতো কোন অপশনই জনাব রাখেনি। তার বিশিষ্ট ফেমাস আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না, অনলি তাকে ফলো করা। ঈশ্বর, কি ভাব! তারপরও এর উপরেই আমি ফিদা, যাকে বলে সিরিয়াস ক্রাশর। তার এক একটা পিক দেখি ফিদা হয়ে যায়, কি অ্যাটিটিউড, মাইরি ইয়াং ও ফেল।
আর কি বডি দেখলেই টাইগার শ্রফের কথা মনে পড়ে। তবে এইসব পিক দেখে ক্রাশ খেলেও প্রেমে পড়া যায় না। ফটোগুলো দেখতে দেখতে একটা ছবিতে নজর আটকে গেছে। পিচ্ছি একটা ছেলে, বয়স 16 কি 17 হবে। গিটার হাতে সামনে তাকিয়ে হঠাৎ হেসে দিয়েছে, আর দাড়ি না থাকায় গালের টোলগুলো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। কি নির্মল হাসি! গুনগুন করে উঠলাম, কত শত অনুভবে আবদারে। তোর হাসিতে গল্প লিখি বারে বারে। ছিল যত শূন্যতা পেয়েছে আর পূর্ণতা। তোরই মাঝে হয়ে গেছি নিলাম, মেঘেরই খামে, রোদেরই শিরোনামে। ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। ভালো করে তাকিয়ে দেখলাম ক্যাপশনে লিখা, বার্থডে গিফট হিসেবে বাবার কাছ থেকে বহু আকাঙ্ক্ষিত গিটার। তারিখটা দেখে নিলাম 11ই মার্চ। তার মানে আমার মেয়ে ক্রাশের বার্থডে এই দিনে। ঈশ্বর, মিস করে ফেললাম। যাই হোক, এরপর মিস হবে না। ওহ, বলাই তো হয়নি আমি একে এর আইডি কি করে পেলাম। ফ্ল্যাশব্যাক। আমি যখন ক্যান্টিন থেকে বের হচ্ছিলাম, দরজার কাছে যেতেই কেউ একজন বলে উঠল, এই আরিয়ান তোকে আরাফ খুঁজছে সেই কখন থেকে। এখন কইও, ছাদে ওয়েট করছে তোর জন্য। ওহ আচ্ছা চল। ওহ মাইরি, এর মানে কে রেতে আরিয়ান, কিন্তু কেতে কি? আচ্ছা, ওই রাত্রি তারা তো ওর ফ্রেন্ড ট্যাগ নিশ্চয় দিয়েছে। ওখানে গেলেই তো পাবো। তাই আবার অষ্টপ্রহরের সমাপ্তিতে লগ ইন করলাম। অনেক খুঁজে এক জায়গায় পেলাম, নাইট স্টার ট্যাগ আরিয়ান খান এন্ড 3 more people। ওহ মাই গড, একে মিন্স আরিয়ান খান। সেখানে ক্লিক করতেই আইডি পেয়ে গেছি। যাক, এই রাত্রি তারা কোন কাজে তো আসলো। আচ্ছা, সেই দিন যে সাব্বির ভাই বলল ওই ছেলেগুলোকে আরিয়ান মারছে, তাহলে কি একে মারছিল? না, আমি একই ভাবছি। একে সেখানে কোথা থেকে আসবে বা জানবেই কি করে? আসলে সেদিন আমি ঝিনুকের বাসা থেকে একা একা ফিরছিলাম, তখন আমাদের বাসা থেকে কিছু দূরে আসতেই এলাকার কিছু ছেলে রিকশা থামায় আর আমাকে নামতে বলে। আমি নামার পর একজন চেয়ারে বসা ছিল, সে উঠে আসে এবং আমাকে বিভিন্ন কিছু জিজ্ঞেস করে। তারপর বলে, শুনেন, আপনাকে আমার ভাল লাগে। এখন বলেন বাসায় প্রস্তাব পাঠাবো কবে? দেখুন ভাইয়া, আমি এখন পড়াশোনা করি, বিয়ের বয়স এখনো হয়নি। এত পড়ে কি করবা, সেই তো আমার বাচ্চাই পালতে হবে। মেয়ে মানুষ, এত পড়ার দরকার নাই। আমি কালকেই বাসায় প্রস্তাব পাঠাবো আর সুন্দর মতে হ্যাঁ করে দিবে। ওকে? আমার গাল টেনে দিয়ে। আমার খুব খারাপ লাগলো ব্যাপারটা, তাই হাত সরিয়ে চলে আসলাম। কারণ দেখেই মনে হচ্ছে এলাকার গুন্ডা, এদের সাথে পাঙ্গা নিয়ে লাভ নাই, ক্ষতি আমাদেরই হবে। তার উপর আব্বু বিদেশে থাকে না আর আম্মু চেয়ে কিছু করতে পারবে না। তাই মাথা নিচু করে চলে এসেছি। বাসায় এসে আম্মুকে বলিনি অযথা টেনশন করবে। বাসায় আসলে দেখা যাবে। পরের দিন যথাসময়ে ভার্সিটিতে যাই। প্রথম ক্লাস করে বাইরে বের হতেই কয়েকজন পায়ের সামনে পড়ল। মাথা তোলার পর দেখি কালকের সেই গুন্ডা ছেলে। সে বারবার মাফ চাচ্ছে আমার কাছে, আর আমি ভয়ে জড়োসড়ো হয়ে আছি। তখনই পাশ থেকে বলল, ভয় পাবেন না, ও শুধু ক্ষমা চাইছে, আপনার কিছু করবে না সে। আপনি ক্ষমা করে দিন না হয় আরিয়ান, আই মিন ভাই, ওকে ছাড়বে না। আমি স্পষ্ট শুনেছিলাম ওই দিন আরিয়ানই বলেছিল। আমি যখন ছেলেটা বললাম যে ক্ষমা করে দিয়েছি, তখন যেন সে হাফ ছেড়ে বাঁচল। এর আগে অবস্থা ছিল ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কিন্তু ওইটাই আরিয়ান না, আমি শিওর, কারণ তখন ভার্সিটিতে ঢুকেছি মাত্র 2 দিন। আমি আরিয়ানকে চিনতাম না, তাইলে ও আমাকে চেনার প্রশ্নই আসে না। তাহলে কি এই আরিয়ান যে আমাকে হেল্প করেছিল? মাঝে একটা বছর কেটে গিয়েছে, আর এই 1 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন সেই নাইট স্টার মানে নিশানের গান না শুনলে রাত্রে ঘুমিয়ে আসে না। কত সুন্দর সেই কণ্ঠ! কণ্ঠের মাধুরীতে যে কেউ প্রেমে পড়ে যাবে। কতগুলো দিন ঘন্টার পর ঘন্টা চলে গেছে আমাদের চ্যাটিং করতে করতে, কিন্তু সময়ের হুঁশ কারোরই ছিল না। না, জরুরি নয় সবগুলো সম্পর্কই ভালোবাসার হয়। কিছু কিছু সম্পর্ক এমনও থাকে যাদের কোন নাম থাকে না, কিন্তু এর গভীরত্ব সাগর থেকে অতল হয়।
নিশান মানুষটাই এমন, খুবই মিশুক। সে প্রথম 2 দিন খুব রোমান্টিক কথাবার্তা লিখলেও এখন আর লিখে না। হয়তো বুঝে গিয়েছে আমি একেতে মত্ত। এখন সে আমার খুব ভালো বন্ধু, যাকে চোখ বন্ধ করে সব বলে দিতে পারি। আমার উত্তম পরামর্শদাতা, যে শুধু আমার ভালো চায়। কারো সাথে এতটা মিশে যাব কখনো ভাবিনি। কোন একদিন যদি কথা না হয় মনে হয় জীবন থেকে কি যেন মিস করে ফেলছি। তার মাস্টার্সের ফাইনাল পরীক্ষার সময় কথা হতো না প্রতিদিন। দিনগুলো যে কত বিষাদময় লাগতো বলে বোঝানো যাবে না। মনে যেন সবকিছু থেকে যেন কিছু একটা নেই, আর সেই জিনিসটারই সবচেয়ে বেশি প্রয়োজন। ওই দিনগুলো তার গানের রেকর্ডিং শুনে কাটাতাম। এই এতগুলো মাসে সে একটা প্রশ্ন করতে কখনো ভুলতো না। একে, এর প্রতি তোমার ফিলিংস এখন কি পর্যায়ে? কিন্তু আমি এই প্রশ্নটার জবাব তখন হেসে দিলেও আজকাল প্রশ্নটা খুব ভাবায় আমাকে। আসলেই তো এখন আরিয়ানকে দেখতেই হবে, সেই ফিলিংসটা মনে আসে না। কতদিন হয়ে গেল তার জন্য কারো সাথে ঝগড়া করি না। তাহলে কি আমার ক্রাশই ছিল শুধু, অন্য কিছু নয়? আজকাল আরিয়ানকে সহ্য হয় না আমার। অসম্ভব বিরক্ত লাগে। সে আসলেই খুবই কঠোরভাষী। কারো সাথে ভালো ব্যবহার করতে জানে না। কালই একটা ছেলে তাকে ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছিল। কিছু না ভেবেই ছেলেটাকে থাপ্পড় দিয়ে বসল। হাউ রুড! ভাবতেই অবাক লাগে আমি এর উপর ক্রাশ খেলাম কি করে। হাউ! আরিয়ানদের গ্রুপ এখন সবাইকে র্যাগিং করে। যেহেতু ফাইনাল ইয়ার তাই সবাইকে জ্বালিয়ে মারছে, আর ফার্স্ট ইয়ারদের তো কথাই নেই। আমরা সেকেন্ড ইয়ার তাই আমাদের উপর র্যাগিংটা কম, কিন্তু ফার্স্ট ইয়ারদের অনেককে বাঁচাতে গিয়ে তুমুল ঝগড়া হয়েছে তাদের সাথে, স্পেশালি আরিয়ানের সাথে। আর প্রতিবারই অপমানিত হতে হয়েছে। আগে এগুলো গায়ে না মাখলেও আজকালের পাল্টা জবাব দেয়া শিখে গিয়েছি। কারণ আত্মসম্মানে খুব লাগে। এখন আরিয়ান আমার এক প্রকার শত্রুই বলা চলে। তার মতো বেয়াদব ছেলে আমি 2টা দেখিনি। তবে অদ্ভুত হলেও সত্য যে আরিয়ান ছাড়া আর কেউ আমাকে কিছু বলেনি, বা আমার উপর কঠিন কোন র্যাগিংও করা হয়নি। কেন জানি প্রত্যেকবার আমি বেঁচে যাই। আরিয়ানদের আজকে ফাইনাল রেজাল্ট দিয়েছে। বরাবরের মতো সেই ভার্সিটি টপার 97% মার্ক পেয়েছে, যেটা এই ভার্সিটির ইতিহাসে সর্বোচ্চ। বুঝি না এই ছেলে কি খায়। এত ভালো রেজাল্ট কিভাবে করে, তাও আবার এত অহংকার দেখিয়ে। ছোটবেলায় মা বলতো যদি আমরা কোন বিষয় নিয়ে অহংকার করি বা কাউকে ব্যঙ্গ করি তাইলে ওই জিনিস আর হয় না। কিন্তু এই বেটা এত অহংকার করে, তাইলে এর কিছু হয় না কেন? যাই হোক, তাদের উদ্দেশ্যে ভার্সিটিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কেননা এই ব্যাচ সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। আমরা জুনিয়ররা মিলে এর আয়োজন করছি। আমি ভাবছি নিশান বলেছিল সে এই ভার্সিটিতে পড়ে, তাহলে তো এই অনুষ্ঠানে তার থাকার কথা। ঈশ্বর, যদি একটা নজর দেখতে পারতাম। দেখা করার ব্যাপারে তার সাথে একবার কথা হয়েছিল, কিন্তু সে বলেছে যেদিন মন থেকে চাইবে আমায়, একদম নিজের মন থেকে ডাকবে, সেদিনই তোমার সামনে হাজির হব, তাই আমিও আর কিছু বলিনি। থাক না কিছু লুকোচুরি। ভালোই তো লাগছে আমার। নাইবা হলো হাতে হাত ধরা, নাইবা তোমার কাঁধে রাখলাম মাথা। থাক না অব্যক্ত কিছু অনুভূতি। ভালোই তো লাগছে আমার। লিজা। এসব ভাবতে ভাবতেই ভার্সিটির গেটে চলে আসলাম, তখনই আসলাম ভাই সামনে এসে দাঁড়ালো। ভার্সিটির বড় ভাই সে। ক্ষমতা বেশি তার। আমাকে নানাভাবেই বিরক্ত করেছে সে, কিন্তু অদ্ভুতভাবে বেঁচে যাই আমি। ওই যে সেই মিস্টিরিয়াস ম্যান, সেই বাঁচিয়েছে সবসময় আমার, তবে সামনে আসেনি। প্রতিবারের মতো শামীম ভাইকে পাঠিয়েছে। তার কাছে সেই মানুষটার সম্পর্কে জিজ্ঞেস করেও লাভ নেই। সে যেন পণ করে রেখেছে কিছু হবে না ম্যাডাম, ভয় পাবেন না, স্যার সব ঠিক করে দিবে, এর বাইরে আর কিছুই বলবে। মনে হয় যেন কেউ ট্যাপ রেকর্ডার চালু করেছে আর ওইটুকু বলার পর বন্ধ করে দিয়েছে। হুহ। তাই আজও তাকে খুঁজছি এদিক ওদিক, কিন্তু আর সে আসছে না। এদিক ওদিক তাকাতে দেখে আসলাম ভাই বলল, আজও ওকে খুঁজছিস? কিন্তু সে তো আজ আসবে না, কারণ শামীম তো নেই, তাই তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? আজ তোকে তুলে নিয়ে গিয়ে এমন অবস্থা করব যে তোর নাগর আর আমার কাজে বাধা দেওয়ার সাহস পাবে না।
বলেই সে আমাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যেতেই কেউ একজন হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে আর গাড়ির অবস্থা আগেই করুণ করে রেখে দিছে। তাকে দেখেই আসলাম ভাই আমার হাত ছেড়ে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, বুঝার চেষ্টা করছি মানুষটাকে। সে পেছনে ফিরেই বলল, যাকে এতদিন সবার কুনজর থেকে পর্যন্ত আগলে রেখেছি তাকে টাচ করার সাহস কোথা থেকে পাস তুই? তোকে তো আমি আজকে শেষ করে ফেলবো। সামনে ফিরে হকি স্টিক দিয়ে মারা শুরু করে দিল। মনে হয় সে দানবে পরিণত হয়েছে। চোখ দিয়ে যেন আগ্নেয়গিরি লাভা বেরোচ্ছে। বেদরম পিটাচ্ছে আসলাম ভাইকে আর আমি মানুষটার দিকে তাকিয়ে অবাকে চরম শীর্ষে। তাহলে এই সেই মিস্টিরিয়াস ম্যান? সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ি সাজানো হচ্ছে। বুঝলাম আজ এমন কি যে বাড়ি সাজাচ্ছে সবাই মিলে। কিন্তু কাউকে জিজ্ঞেসও কোন উত্তর পাচ্ছি না, কারণ তাড়াহুড়ায় সবাই আমার কথার উত্তর দিচ্ছে না। নিজেকে মিস্টার ইন্ডিয়া মনে হচ্ছে, কারো যেন নজরেই পড়ছি না। হু হো যা ইচ্ছা তাই করুক গিয়ে, আমার কি। নিজের রুমে গিয়ে আবার শুয়ে পড়লাম। ব্যাপার কি? অন্যদিন 7টায় উঠলেও আম্মুর আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ শুরু হয়ে যায়, আর আজকে 8টা 33 বাজে আর আম্মুর কোন খবর নেই। না, ব্যাপারটা তো সন্দেহজনক। আম্মু কি হঠাৎ গায়েব হয়ে গেল নাকি? নাকি ভালো হয়ে গেছে? না, আমার মা তো তার মধ্যেও পরিবর্তন আসবে না। এখন তো মনে হচ্ছে ডাল মে কুছ কালা নেই, পুরি কি পুরি ডাল হি কালি হ্যায়। না, ব্যাপারটা ঘেটে দেখতে হচ্ছে। যেই ঘর থেকে বের হব অমনি চাচি আম্মু সুর সুর করে ঘরে ঢুকে পড়ল। কি ব্যাপার, সে এখানে কি করছে? আজকে কি কোন অনুষ্ঠান? কারণ এমনি এমনি তো তার দর্শন মিলে না, তাইলে কি সিরিয়াস ফাংশন? চাচি আম্মু তুমি হঠাৎ আমাদের বাড়িতে? বিস্ময় কাটিয়ে না উঠতে পেরে বলেই ফেললাম। কিন্তু সে কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমাদের মেয়েটা যে কবে বড় হয়ে গেছে বুঝতেই পারিনি। মানে কি? জিজ্ঞেস করলাম কি, আর বলল কি? আর আমি বড় হয়েছি এটা সে দেখবে কি করে? আমাদের বাসায় আসে নাকি তারা? হু হহ। তাই আর কিছু বললাম। তখনই আম্মু ভিতরে ঢুকলো হাতে একটা লাল শাড়ি। সবকিছু কেমন জানি রহস্যময়। তাই দেরি না করে জিজ্ঞেস করেই বসলাম, আম্মু আজকে কি কোন অনুষ্ঠান? বাড়ি এভাবে সাজাচ্ছে কেন? দেখ মেয়ের কাণ্ড, নিজের বিয়ের খবর নিজেই জানে না। লোকে ঠিকই বলে যার বিয়ে তার খবর নাই। পাড়াপড়শির ঘুম নাই। চাচি আম্মু বিয়ে মানে? কার বিয়ে? আম্মু কার বিয়ের কথা বলছে চাচি আম্মু? তোমার বিয়ে লিজা। তবে আজকে শুধু এঙ্গেজমেন্ট করে রেখে যাবে। তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর বিয়ে? গম্ভীরভাবে। মানে কি আম্মু? আমি এখন বিয়ে করার জন্য প্রস্তুত না। তুমি কিভাবে? আর আব্বু? আব্বু রাজি হয়ে গেছে বিয়ের জন্য। তোমাদের উপর আমি কি বোঝা হয়ে গেছি? এভাবে তাড়িয়ে দিচ্ছ আমাকে? কান্না করে। আমি এত কিছু জানি না। তুমি তোমার বাবার সাথে কথা বল, বলেই শাড়িটা রেখে চলে গেল। এদিকে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমি আব্বুকে ফোন দিলাম, কিন্তু বিশেষ ফল হয়নি। আব্বু বললেন তার প্রবাসী বসের ছেলে, তাই বসের কথা শুনতেই হবে। তাছাড়া ছেলে অনেক ভালো, তাই তিনি অমত করেনি। তারা পড়তে দিবে বলাতেই সে রাজি হয়েছে। আব্বুর মান সম্মান রক্ষার জন্য হলেও যেন কোন ঝামেলা না করি। তার মতে এই সম্পর্কে আমি থকব না। ছেলে নাকি লাখে এক। আমার আর কিছুই করার থাকলো না। শেষ ইচ্ছাটা নিভে গেল। যথাসময়ে এঙ্গেজমেন্ট হয়ে গেল, তবে আমি আমার উডবিকে দেখিনি। কোন কাজ পড়ে যাওয়ায় সে আসেনি। আর আম্মু পরে ছবি দেখাতে চেয়েছিল, কিন্তু আমি দেখিনি। বিয়ের সিদ্ধান্ত যখন আমাকে ছাড়া নিয়েছে তখন দেখে আর কি করব? যার গলায় ঝুলাবে ব্যাস তার গলায় ঝুলে পড়ব। এসব ভাবতে ভাবতে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠতেই অনামিকা আঙুলে আংটির দিকে নজর পড়ল। রাগে ক্ষোভে খুলে ড্রয়ারে রেখে দিলাম। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে আমার আরিয়ানের কথা ভেবে একদম কান্না পাচ্ছে না। আমার তার সাথে বিয়ে হবে না, এ নিয়ে যেন কোন মাথা ব্যথাই আমার নেই।
আর তার উপর তার আসল পরিচয় জানার পর তো আরও না। আমার ভেতর এক অস্থিরতা কাজ করছে। মনে হচ্ছে যেন কিছু একটা হারিয়ে যাচ্ছে। উফ, এমন লাগছে কেন? এই মুহূর্তে চরম এক অস্বস্তিতে পড়েছি আমি। আর আমার ঠিক সামনে হাঁটু গেড়ে একগুচ্ছ গোলাপ নিয়ে বসে আছে একটা ছেলে। যদি আরও 1 মাস আগেও আমি এই পরিস্থিতিতে পড়তাম তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না। আমি 1 সেকেন্ডেরও কম সময়ে হ্যাঁ বলে দিতাম, কিন্তু এখন মরে গেলে না। কেন জানি খুব রাগ হচ্ছে। আর রাগের কারণ আর কেউ না, স্বয়ং নিকে। আশেপাশে সবাই কানাঘুষা করছে। মেয়েরা পারছে না আমাকে মেরে ফেলতে, যেন তাদের পাকা ধানে আমি মই দিয়েছি, আর ছেলেরা তো বেজায় খুশি। একে গেলে তাদের রাস্তা ক্লিয়ার, তাই আমাকে হ্যাঁ বলতে বলছে। কিন্তু আমি কিছুই বলতে পারছি না। আমি ভাবছি আরিয়ান এমন কেন করছে। তাছাড়া আমার যে বিয়ে ঠিক হয়ে গেছে তা তো তার জানার কথা। কারণ যে আমার প্রত্যেকটা ইনফো জানে তার তো এটা জানার কথা, তাইলে তার এসব করার মানে কি? এতদিন ভার্সিটির বড় ভাই হিসেবে আমার হেল্প করেছে, অথচ সামনে থেকে যেভাবে পেরেছে সেভাবে অপমান করেছে। একটা মানুষ একই সময়ে দুটো ক্যারেক্টার কি করে প্লে করতে পারে? একজন আমাকে প্রত্যেকটা বিপদ থেকে রক্ষা করেছে, কিন্তু সেই আবার পুরো ভার্সিটির সামনে অপমান করেছে। কি নিখুঁত অভিনয়! না জানি আরো কত ক্যারেক্টার লুকিয়ে আছে। এমন রহস্যময় মানুষের সাথে কথা বলাও ঠিক না, আর রিলেশন তো অসম্ভব, তার উপর আমি অলরেডি কমিটেড। এই সময় নিশানকে খুব মনে পড়ছে, হয়তো সে কোন পরামর্শ দিতে পারতো আমাকে। কিন্তু আজ 1 সপ্তাহ তার কোন খোঁজ নেই। মনে হয় ভুলেই গেছে, কিন্তু আমি তো পারছি না। তাকে যে বড় প্রয়োজন আমার, কেন যে সে কথা বলছে না? আর কতক্ষণ বসিয়ে রাখবে মিস? ঝগড় উঠে পা ব্যথা করছে তো। উফ, এবার তাড়াতাড়ি হ্যাঁ বলে দাও তো। আরিয়ানের কথা ধ্যান ভাঙল। আপনি ভাবলেন কি করে আমি আপনাকে হ্যাঁ বলবো? আপনার আসল পরিচয় জানার পর তো অবশ্যই নয়। একই সময়ে দুটো চরিত্রের কি নিখুঁত অভিনয়, তাচ্ছিল্যর হাসি দিয়ে। তাতে কি যায় আসে লিজু? দিন শেষে তো এটাই সত্যি যে আমি তোমায় চাই। কতদিনের জন্য? না মানে আপনাদের মতো বড়লোকদের ভালোবাসা তো নির্দিষ্ট সময়ের হয়। তুমি কিন্তু আমার ভালোবাসাকে অপমান করছো। যাই হোক, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে এটা এতক্ষণে নিশ্চয় জেনেছেন। কারণ আপনার জন্য এটা তো কোন ব্যাপারই না, তাই না? আমি বড় ভাই, তা শামীম ভাই কই দেখছি না তো। আফটার অল আমাকে ছায়ার মতো ফলো করে বলাই সেখান থেকে চলে এসেছি। হ্যাঁ, সেই মিস্টিরিয়াস ম্যান আরিয়ানি। সেই আসলাম ভাইকে সে খুব পিটিয়ে তারপর শামীম ভাইকে দিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। তারপর আমার হাত শক্ত করে ধরে টেনে গাড়ির দিকে নিয়ে গেল। খুব ব্যথা পাচ্ছিলাম তখন। সেদিন আহহ লাগছে আমার। হাত ছাড়ুন। লাগছে তোমার খুব, তাই না? আর আমার যে লাগছে এইখানে তার কি হবে? বুকের দিকে ইশারা করে চিল্লিয়ে, তুমি বুঝতে পারছো কি হতো তোমার সাথে যদি আমি না আসতাম? ওই আসলাম কি করতো তোমার সাথে? সব সময় আমাকে কেন বাঁচাতে হবে তোমাকে? এরকম আবলা নারী সেজে থাক কেন? আমি তো সব সময় সব জায়গায় থাকবো না তোমার জন্য। নরম স্বরে তার কথায় ওই দিন একটা অধিকারবোধ দেখেছিলাম আর সাথে হারানোর ভয়। এরপর সে আমাকে বাসায় পৌঁছে দিয়ে যায়। সারা রাস্তায় একটা কথা বলেনি, আর না আমি বলেছি। আমি তো মিলাতেই পারছিলাম না যে মানুষটা এত অপমান করে আমাকে, সেই আবার আমাকে নিয়ে এত ভাবে। সবকিছু কেমন যেন রহস্যময়। বাসায় এসে ব্যাগটাকে খুব জোরে খাটে ছুঁড়ে মারলাম। খুব রাগ হচ্ছে অন্য কারো উপর না, নিজের উপর। আমি এমন একটা ছেলেকে পছন্দ করতাম যে কিনা গিরগিটির মতো রং বদলায়। কোনটা আসল চেহারা আর কোনটা নকল বুঝার কোন সাধ্য নেই। পুরোই এক রহস্য মানব। না আর ভাবতে পারছি না। আরিয়ানের আমাকে অ্যাটিটিউড দেখানো বা ইগনোর সব মেনে নিলে লাস্ট 2 মাসে তার করা অপমান আমি কিছুতেই ভুলতে পারবো না। না ভুলে সম্ভব না। আমার নিজের একটা আত্মসম্মান আছে যা আমি আর খোয়াবো না, আর ওই আরিয়ানের সামনে তো নেই। কিছুতেই না। তাড়াতাড়ি ফোনটা বের করলাম আর একের পর এক কল দিচ্ছি নিশানকে, কিন্তু ও ধরছে না। নেটে থাকা সত্ত্বেও।
ধপ করে বিছানায় বসে পড়লাম। কেন এত অবহেলা আমার প্রতি? কি দোষ করেছি আমি? সবসময়ই তো বলতো পুরো দুনিয়া ছেড়ে গেলেও ও সবসময় আমার পাশে থাকবে, হোক না সেটা দূরে থেকে, তবুও আমার সাথে কথা বলবে। তাহলে আজ কি হলো? সব ছেলেরাই এক। নতুন কাউকে পেয়ে গেলে আসল চেহারা দেখিয়ে দেয়, কিন্তু আমি তো ওর ভালোবাসার মানুষ নই। তাহলে সবাই কেন এমন করে আমার সাথে? কেউ আমাকে বুঝে না। কেউ না। বিছানা থেকে উঠে আম্মুর ঘরে গেলাম। গিয়ে দেখি আম্মু কুরআন পড়ছে, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। আম্মু দায়াত পড়া শেষ হলে আমাকে বলল, কি হয়েছে, এত টেন্স লাগছে কেন? ভার্সিটিতে কিছু হয়েছে? এই একজন যে পৃথিবীর সবচেয়ে আপন মানুষ, আমার মা। এমনিতে আমাদের মতে রমির সবসময় থাকে, কিন্তু আমার কিছু হলে কি করে যেন বুঝে যায়। আচ্ছা, সব মায়েরাই কি ম্যাজিক জানে, নাকি শুধু আমার আম্মু জানে? কখনো কখনো চিৎকার করে বলতে ইচ্ছে করে আই লাভ ইউ মা, কিন্তু বলাটা আর হয়ে ওঠে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছুনা রুম থেকে বেরিয়েই যাচ্ছিলাম, কিন্তু কিছু একটা ভেবে ফিরে আসলাম। আম্মু, আমার বিয়ে তোমরা গ্র্যাজুয়েশনের পর ঠিক করেছো না? আমি চাই সেটা এই সপ্তাহেই হোক। আর যদি এই সপ্তাহে না হয় তো কোনোদিন করব না, বলেই ঘর থেকে বেরিয়ে আসলাম। খুব রাগ উঠছে আমার, ব্যাস বিয়ে হয়ে গেলেই শান্তি। কিন্তু রাগটা আরিয়ানের উপর উঠছে না, নিশানের উপর উঠছে। হুহহসে না থাকলে কি আমি আমার লাইফের ডিসিশন নিতে পারবো না নাকি? সে কথা না বললে কি হবে? হুহহ থাক নিজের বিজি লাইফ নিয়ে। এদিকে আমি বিয়ে করে আমার কথা আমার জামাইকে শেয়ার করব। লাগবে না ওকে। রুমে এসে দিলাম ওকে ব্লক করে। ব্যাস কি শান্তি লাগছে। এখন একটা ভালো ঘুম হবে। অলরেডি ডিসাইড করেছি বিয়ে না হওয়া পর্যন্ত ভার্সিটি যাচ্ছি না। আমার বিয়ের কথা শুনে আরিয়ানের কি রিয়াকশন হবে তা ভেবে হাসি পাচ্ছে। হয়তো নতুন কাউকে খুঁজে নিবে। যাই হোক, বাবা মায়ের আদেশ মেনে চলায় ভালো। এসব ক্রাশ ফ্রাশ ভার্মে যাক। আজ আমার বিয়ে। আমার জেদের কাছে হার মেনে শেষমেশ বিয়েটা আব্বুকে ছাড়াই দিতে বাধ্য হচ্ছে আম্মু। আর ছেলেপক্ষের নাকি এতে কোন সমস্যা নেই, তাই ঘরোয়াভাবে বিয়েটা হচ্ছে। গ্র্যাজুয়েশনের পর তুলে নিবে। জিদের বসে বিয়েটা করতে রাজি তো হয়ে গিয়েছিলাম, কিন্তু যত সময় যাচ্ছে তত ভয় লাগছে। আর কিছুক্ষণ পর আমি অন্য কারো হয়ে যাব। আমার উপর শুধুমাত্র তখন তার অধিকার থাকবে। আচ্ছা, নিশান কি কখনো জানতে পারবে আমার বিয়ের কথা? হয়তো না, বা হয়তো জানতে পারবে। তার কি খারাপ লাগবে আমার বিয়ের কথা শুনে? বুকের কোথাও চিনচিন ব্যথা কি অনুভব করবে সে? আমি এসব কেন ভাবছি? সে তো শুধু আমার ফ্রেন্ড, আর কিছুই না। আর আমিও কি শুধুমাত্র ফ্রেন্ডই তার কাছে? তাহলে প্রথমে সেই মেসেজগুলোতে এতটা আবেগ কেন প্রকাশ পেয়েছিল? মনে হচ্ছিল যুগ যুগ ধরে চিনে আমায়। সেসব কি মিথ্যে ছিল? কেন সে তাহলে প্রতিনিয়ত আরিয়ানের প্রতি আমার ফিলিংস এত খবর নিত? কেন আরিয়ান থেকে দূরে থাকতে বলতো? তাহলে কি সে আমায় ভালোবাসতো? হ্যাঁ, ভালোবাসতো সে আমায়, তাই তো এত কেয়ার করতো আমার। আমার সবকিছুর প্রতি এত আগ্রহ ছিল তার। ইয়া, নিশান লাভস মি। হি লাভস মি। ভাবতেই ঠোঁটের কোণে এক ছিলতে হাসি ফুটে উঠল। হয়তো আমার বিয়ের কথা শুনে রেগে গিয়েছে। হ্যাঁ, আজ তো বিয়ে, আমার বিয়ে। হয়তো বরপক্ষও এতক্ষণে চলে এসেছে। এখন আমি কি করব? তখনই হুজুর টাইপ একজন লোক ঘরে ঢুকলো, সাথে চাচ্ছু মামারা। কি হবে এখন? বিয়ে কি করে আটকাবো? আমি প্যানিক করা শুরু করলাম। না, এই বিয়েতে না আমি নিজে সুখী হব, আর না অন্যকে রাখতে পারবো। কিছু একটা তো করতেই হবে। কি হলো মা, কবুল বলো। মামার ডাকে ধ্যান ভাঙল। মামা, আমি ছেলের সাথে একটু কথা বলবো। খুব দরকার। প্লিজ মামা, তুমি একটু তাকে আসতে বলো না। আর এই ঘরটা খালি করে দাও, আমি একান্তে কথা বলতে চাই প্লিজ। মামা মনে হলো আমার আকুতি বুঝেছে, তাই ঘর খালি করিয়ে ছেলেকে ডাকতে গেল। আমি খাটে বসে অন্যদিকে ফিরে আছি। তখনই দরজা খোলার শব্দ পেলাম, বুঝতে পারলাম ছেলে ঘরে ঢুকেছে। তাই আর দেরি না করে বলা শুরু করলাম।
আমি জানি এই মুহূর্তে আপনাকে এভাবে ডেকে আনা ঠিক হয়নি, কিন্তু আমি যা বলতে চাই তা পরে বললে অনেক ক্ষতি হয়ে যাবে। আসলে আমি এই বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। আর আপনি? সামনে থাকা মানুষটাকে দেখে চমকে উঠলাম। তো কাকে আশা করছিলে? একটা ব্ল্যাক কালার পাঞ্জাবি এর উপরে গ্রে কালার কোটি পরে ঠিক সামনে হাত মুখ করে দাঁড়িয়ে আছে আরিয়ান। চোখ মুখ শক্ত করে আছে। এমন রাগী চেহারা দেখে ভয় লাগলো। সে আমাকে ভয় পেতে দেখে আমার দিকে এগুতে শুরু করলো। আমি তা দেখে এক নিঃশ্বাসে বলে দিলাম, আমি নিশানকে ভালোবাসি। অনেকটাই। হয়তো নিজে থেকেও বেশি। কথাটা শুনে মনীষী খুব অবাক হয়েছে, আর আমার দিকে এগুনো বন্ধ করে দিয়েছে। কিন্তু পরক্ষণেই চোয়াল শক্ত করে বলল, তুমি নিশানকে কোথায় দেখেছ? আর কতদিন ধরে চলছে এসব? আমি ওকে দেখিনি, কিন্তু তবুও ভালোবাসি। আর ভালোবাসায় দেখাদেখি কি আদৌ ম্যাটার করে? জানি কথাগুলো ফিল্মি মনে হচ্ছে, কিন্তু আমি ওকে অনুভব করতে পারি। আজ এক সপ্তাহ ওর কণ্ঠ না শুনতে পেরে অস্থিরতা কাজ করছে। কিছুই ভাবতে পারছি না। তার সাথে রাগ করেই আমি বিয়েতে রাজি হয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে কতটা ভুল করেছি। তার আরও দেরি হওয়ার আগেই আপনাকে ডেকেছি যাতে এই বিয়েটা না হয়। নিশান তোমাকে বলেছে যে ও তোমাকে ভালোবাসে? না বলেনি, তবে আমি জানি। ও ফোন বের করলো আর দূরে গিয়ে দাঁড়ালো। ফিসফিস করে কি যেন বলল। তারপর ফোনটা আমাকে এগিয়ে দিল। আমি ফোনটা কানে, ওই পাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ আসলো। হ্যালো। কণ্ঠটা অন্যরকম মনে হলো। ভেবে দেখলাম ঠান্ডা লেগেছে হয়তো। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, নিশান, তোমাকে কে বলেছে যে আমি তোমায় ভালোবাসি? দেখ, আরিয়ান অনেক ভালো ছেলে। ওকে বিয়ে করে নাও আর নিজের বাবা মায়ের কথা ভাব। আজ বিয়েটা না হলে তাদের অনেক অসম্মানই হবে। তাই আর কোন তামাশা করো না। হ্যালো নিশা। নক ফোনটা কেটে দিল। হয়েছে ড্রামা করা? এবার চুপচাপ বিয়েটা করে নাও, না হয় আমার থেকে খারাপ আর কেউ হবে না। আপনি আমার কথাটা তো শুনুন। না, চলে গেল সে। অতঃপর বিয়েটা হয়ে গেল। এই কয়দিনের ধকলে নিজের প্রতি মনোযোগ দেয়া হয়নি। তার উপর সকাল থেকে না খাওয়া। চোখে কেমন জানি ঝাপসা দেখছি, তারপর কি হলো আর কিছু মনে নেই। পিট পিট করে চোখ মেলে তাকালাম। মাথা খুব ব্যথা করছে আর ভার হয়ে আছে। চারপাশে দেখে বোঝার চেষ্টা করলাম আমি কোথায় আছি। না, আমি আমার রুমে নেই। বিশাল এক কামরায় অবস্থান করছি। চারপাশে আভিজাত্যের ছোঁয়া আর আরিয়ানের অনেকগুলো ছবি বিভিন্ন বয়সের। বুঝতে পারলাম আমি আরিয়ানের রুমে অবস্থান করছি। তার মানে আমার বিদায় হয়ে গেছে। আম্মু এই অবস্থায় আমায় আসতে দিল? আমার তো শুধু বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে আমি এ বাসায় কি করছি? হয়তো বিয়ে ভাঙতে চাওয়ার অপরাধে একেবারে আমাকে নিয়ে আসা হয়েছে। তাতে কি আসে যায়? যাকে ভালোবেসে বিয়ে ভাঙতে চেয়েছিলাম সে তো আর আমাকে ভালোবাসে না। তাই এখন আর এই বিয়ে না মেনে এর কি লাভ? বরং বাবা মায়ের জন্য আমাকে এই বিয়েটা মেনে নিতেই হবে। নিয়তির হি নির্মম পরিহাস। যার থেকে বাঁচার জন্য আমি বিয়েটা করতে চেয়েছিলাম, আর সেই আমার বর। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। চোখ মুছে উপরের দিকে তাকিয়ে চমকে উঠালাম। এ কি করে সম্ভব? তাড়াতাড়ি উঠে বসলাম। শরীর সায় না দিলেও আমাকে উঠতে হবে। মাথাটা ঝিমঝিম করছে। ঘুমের ঔষধের অ্যাকশনটা ভালোই বুঝতে পারছি। কাল বিয়ের আগে মাথা খুব ব্যথা করছিল, তাই একসাথে কতগুলো ঘুমের ওষুধ পেইন কিলার ভেবে খেয়ে ফেলছি, তাই মনে এত কিছু হয়ে গেল আমি টের পেলাম না। ঘড়ির দিকে তাকিয়ে রাত 10টা বাজে। আল্লাহ, এতক্ষণ ঘুমাইলাম। না জানি এবাড়ি কি ভাবছে আমার ব্যাপারে। আজ প্রথম শ্বশুর বাড়ি আসলাম, তাও ঘুমন্ত অবস্থায়। কি লজ্জা, কি লজ্জা। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে দাঁড়ালাম। এ কি? আমার শাড়ি কই? আমি একটা কালো রঙের থ্রি পিস পরা। আমার ড্রেসকে চেঞ্জ করলো? ওকে তো আমি হাজবেন্ড বলে কি যা ইচ্ছা তাই করবে নাকি? ওড়না নিয়ে নিচে নামলাম।
নামতেই দেখি একটা মহিলা এগিয়ে আসলো। আম্মাজান আমনে উঠছেন ঘুম থেইকা? আহেন কিছু খাইয়া লইবেন। না আন্টি, ক্ষুধা নেই। বাড়ির সবাই কোথায়? তারা তো গ্রামের বাড়িতে গেছে। বড় সাহেবের শাশুড়ি মারা গেছে। শুধু আরিয়ান বাবাজি থাইকা গেছে আপনার লইগা। আচ্ছা, আরিয়ান কোথায়? সে কোথায় জেন গেছে আপনারে নিয়ে আসার পর। যাওয়ার সময় আমারে একটা 3 পিস দিয়ে কইয়া গেছে আপনার কাপড় বদলাই দিতে। কাপড় আপনি চেঞ্জ করেছেন আন্টি? হয় মা। এই রে, আমি কি ভাবছিলাম। না, মানুষ হিসেবে অতটা খারাপ না আমার বোরটা। ঈশ্বর, কি বলছি। আরিয়ান আমার বর কথাটা ভাবতেই এতটা কেঁপে উঠল। তারপর আর কিছু না ভেবে আন্টিকে শুতে বলে নিজে সেই আগের রুমে আসলাম। এদিক ওদিক হাঁটছি আর মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে এসব ভাবছিলাম, হঠাৎ আচমকা আরিয়ান এসে জড়িয়ে ধরল। পিঠে গরম কিছু দাবাস পেয়ে বুঝলাম ও কাঁদছে, কিন্তু কেন? কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে বারান্দার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে বলল, সরি, একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। কথাটা শুনে খারাপ লাগলো, তাই কিছু না বলে চলে আসছিলাম, তখনই হাত চেপে ধরে বলল, আরও কিছুক্ষণ থাকো প্লিজ, বাইরের দিকে তাকিয়ে। তার এই আকুতি ভরা কণ্ঠের কথা আমি কেন জানি ফেলতে পারলাম। তার পাশেই দাঁড়ালাম। নিশানকে অনেক ভালোবাসো, তাই না? কি বলবো, কি বলা উচিত আমার? নিজের হাজবেন্ডের সামনে দাঁড়িয়ে যদি বলি যে অন্য ছেলেকে ভালোবাসি, ব্যাপার আদৌ ভালো দেখায় না। কিন্তু মিথ্যে বলেও কোন লাভ নেই। তাই বললাম, ভালোবাসি কিনা জানি না, তবে তার মায়া পড়ে গিয়েছি, যা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে বা হয়তো পারবো না। কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে, তাই আমি এই সম্পর্কে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। কিন্তু মন থেকে না, তাই না, আর না আমাকে ভালোবেসে। শুধুমাত্র দায়িত্ব পালনের জন্য করবে। এই কথার প্রেক্ষিতে কিছু বলার মতো পেলাম না। কারণ আসলেই শুধুমাত্র দায়িত্বই তো হবে সেটা, কারণ আমি আরিয়ানকে ভালোবাসি না, এটা সত্য। যাও, অনেক রাত হয়েছে, শুয়ে পড়। অনেক বলার ইচ্ছা ছিল যে আপনি কেন কাঁদছিলেন, বা আরও কিছু প্রশ্ন ছিল মনে, কিন্তু আর বলা হলো না। চুপচাপ এসে শুয়ে পড়লাম। ভোরের আলো চোখে পড়ায় ঘুম ভেঙে গেল। উঠে বসে চারপাশে তাকালাম। না, আরিয়ান কোথাও নেই। বারান্দায় চেক করলাম, সেখানে নেই, তাহলে কোথায় গেল? রুমে আসার পর পাশের টেবিলে নজর গেল। সেখানে কিছু চিরকুট টাইপ কিছু একটা। হাতে নিয়ে পড়তে লাগালাম। লিজা। প্রিয় বলে সম্বোধন করলে হয়তো খুশি হতে না, তাই করলাম না। যাই হোক, ভালোবাসা কখনো জোর করে হয় না। আমি তোমাকে যতই ভালোবাসি না কেন, তুমি আমাকে বাসবে না, এটাই স্বাভাবিক। কারণ ছোটবেলা থেকেই কেউ আমায় ভালোবাসে না। তাই তো আমার নিজের মা আমাকে ছেড়ে চলে গেছে, আর বাবা থেকে নেই। সে বিদেশেই থাকে। আমার কোনো অভাব রাখে না কখনো, কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার ছিল, তার ভালোবাসা, তার সান্নিধ্যের, তাই পাইনি। এই জন্য একরোখা হয়ে গিয়েছিলাম। আর যে আমাকে অনেক ভালোবাসতো, আমার নানুমাসি, কাল আমাকে ছেড়ে চলে গেছে। আমি খুব একা হয়ে গেছি, যেন খুব একা। কিন্তু না, তাই বলে তোমায় আমার কাছে রাখতে চাইবো না। অ্যাটলিস্ট তুমি তো অন্যদের মতো আমার টাকাকে ভালোবেসে আমার কাছে থাকতে চাওনি, যেমনটা সবাই করে। তোমার নিশান ছাদে তোমার জন্য অপেক্ষা করছে। ও তোমায় অনেক ভালোবাসে, হয়তো আমার জন্যই তখন এমন বলেছিল। এই আরিয়ান আর তোমাদের মাঝে কাটা হয়ে দাঁড়াবে না। ভালো থেকো। আর আমার করা সকল অপমানের জন্য সরি। ইতি। তোমার অপরাধী। এটা পড়ে আমার কেন জানি খুব কান্না পেল। কান্নাটা সুখের না দুঃখের তা বোধগম্য হয়নি। তবে এই মুহূর্তে আমার একটাই কাজ, সেটা হচ্ছে ছাদে যাওয়া। হয়তো আমাকে অনেক স্বার্থপর মনে হতে পারে আপনাদের, কিন্তু ভালোবাসার কাছে সবাই অসহায়, যেমনটা এখন আমি। ছাদে গিয়ে দেখি ওই পাশ ফিরে একজন দাঁড়িয়ে আছে, পরনে সাদা পায়জামা আর পাঞ্জাবি। যেমনটা কথা হয়েছিল। একদিন আমি ওকে বলেছিলাম যে তুমি তো আমাকে দেখেছো বা চিন, কিন্তু কোনোদিন যদি তোমার সাথে দেখা হয় তাহলে কি করে চিনব তোমাকে। ও বলেছিল সাদা পায়জামা পাঞ্জাবি পরে থাকবে ও। সেটা শুনে খুব এসেছিলাম সেদিন।
ফার্স্ট মিটিংয়ে নাকি পায়জামা পাঞ্জাবি পরে আসবে। ওর কাছে গেলাম আমি, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, নিশান। আকাশে বহেছে প্রেম, নয়নে লাগিল নেশা। কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী। বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি। বসন্ত এসে গেছে, থাক তব ভুবনের ধূলিমাখা চরণে। মোথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। এই বসন্তে অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি, হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে। সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে, তোমার কাছে, আমার কাছে। বসন্ত এসে গেছে। আমি ড্রেসিং টেবিলের সামনে বসে রেডি হচ্ছি, আর জনাব গিটারের তালে তালে আমার মন কেড়ে নেয়ার ষড়যন্ত্র করছে। আপনারাই বলুন, সামনে যদি কেউ এমন মন ভুলানো কণ্ঠে গান গায় তাহলে কি আর সাজবোধ করা যায়? তবুও বসে আছি, কারণ রেগে আছি আমি তার উপর। শুধু তার উপরই না, আমি তো ঝান্ডু বামের উপরও রেগে আছি। মাইয়া তলে তলে টেম্পু চালায়, আর আমি জানলেই হরতাল। সবকটা ছুপা রুস্তাম হুহহ। বিয়ের পর এই প্রথম বসন্ত আমাদের। সবাই পহেলা ফাল্গুনে হলুদের সাজে নিজেদের রাঙালেও আমরা আজ লাল পরেছি, কারণ আমার লাল রং খুব পছন্দের। আরও একটি কারণ আছে, তা পরে বলছি। আগে দেখি জনাবকে লাল পাঞ্জাবিতে কিরূপ লাগে। বাহ মাশাল্লাহ, কি সুন্দর লাগছে আমার বরকে। কিছুক্ষণের জন্য তো আমি ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছি, নজর যেন সরছেই না। কি দেখছো এভাবে মেরি জান? আমি তো পুরাই তোমার। এভাবে দেখো না সুইট হার্ট, অন্যরকম ফিলিংস আসে। তখন অন্য কিছু করে ফেললে আমার দোষ কিন্তু নেই। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে। নাও মতলব ভালো ঠেকেছে না তার। এই বেটার কোন বিশ্বাস নেই। হায় হায়, আমি না রাগ করে আছি। ভোরোর এখন আবার অ্যাংরি ফেস আনতে হবে, তাই রাগি লুকে তাকালাম তার দিকে। শুভদৃষ্টি যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমার সাথে কথা বলবেন কি? আর কত রাগ করে থাকবে মিস চিলি? না মানে লিচি, চোখ গরম করে তাকাতেই। মানে লিজু, বলছিলাম কি, আমি তো ভেবেছিলাম তুমি সারপ্রাইজ হবে, তাই বলিনি। মাফ করে দেও না জান। সরি। আপনাকে আমি পরে দেখে নিব, আগে ওখানে গিয়ে ওকে তো দেখে নেই। এখন চলেন। আর হ্যাঁ, আজকে আমাকে রিকশায় করে নিয়ে যেতে হবে। গাড়ি করব, যাব না। বাইরে রোদ দেখছো কত গরম। আমি চাই না আমার মিষ্টি বউটা রোদে পুড়ে লাল হয়ে যাক। পেছনে থেকে জড়িয়ে ধরে। বেশি কথা বলবেন না। যদি রিকশায় যাওয়ার থাকে তাহলে চলেন, না হয় আমি যাচ্ছি, তাকে সরিয়ে। আচ্ছা ওকে, জো হুকুম মেরি যান, সুইট হাসি দিয়ে। ডোন্ট বি সো চিজি, ওকেই। তারপর রিকশা করে বিয়ে বাড়ি পৌঁছে গেলাম। আজ ঝিনুকের বিয়ে। দেরি না করে ভেতরে গেলাম। তখনই বরের দিকে নজর গেল। বরের সাজে কি সুন্দর লাগছে আরাফ ভাইকে। আমি ঝিনুকের পাশে বসলাম। ভেবেছিলাম অনেক বকবো ওকে, কিন্তু পরে ভাবলাম আজ ওর বিয়ের দিন, তাই আর রাগ করলাম না ওর উপর। বেচারি এমনিতেই একটু পরে কেঁদে কেটে অস্থির হয়ে যাবে। আরাফ আর ঝিনুকের 2 বছরের রিলেশন। ওই দিন ঝগড়ার পর আরাফি প্রথম ওকে ফেসবুকে নক দিয়েছে, তারপর ব্যাস এত কিছু হয়ে গেল আর আমি খবরই পাইনি। নিজেকে বিটিভি মনে হচ্ছে। দুনিয়া কোথা থেকে কোথায় চলে গেছে, আর আমি প্রধানমন্ত্রীর গুণগানেই ব্যস্ত। জাস্ট জোকিং। ঝিনুকের পাশে গিয়ে বসলাম। লাল বেনারসিতে কি মায়াময়ী লাগছে ওকে। এই যে ঝান্ডু বাম। শেষ পর্যন্ত আমার কথায় ফলল তো? মানে কি বলছিস? ভ্রু কুঁচকে বলছিলাম, তোর কার্তিক হচ্ছে আরাফ ভাই, আর তুই তার নায়রা। আমি তো প্রথম দেখেই বুঝে গেছিলাম। বালাইশাটো কার্তিক হতে যাবে কেন? ও তো আমার মহসিন খান। আহা, মহসিন খান নন, মুখ ভেঙচিয়ে। যাক, ডুবে ডুবে জল খাস, আর আমি কিছু জানি না। রেগে আছি তোর উপর। বিয়েটা শেষ হোক, তারপর বুঝাব মজা। আপাতত ছেড়ে দিলাম। আরে আমি তো মানে ভাবি আরিয়ান কোথায়? দেখছি না যে ওকে। আরাফ হবে এদিকে কোথাও।
একমাত্র বেস্ট ফ্রেন্ড প্লাস কাজিনের বিয়ে বলে কথা, একটু তো খাটবেই ভাইয়া। আমার কথা শুনে সবাই হেসে দিল। তখনই আরিয়ান কোথা থেকে আসলো আর আমার সাথে চোখাচোখি হলো। আমি চোখ নামিয়ে নিলাম। এই চোখ আমায় ঘায়েল করলেও আমি মনে প্রাণে শুধুমাত্র নিশানকে ভালোবাসি। আমি সবটুকু জুড়ে শুধু নিশান। আরিয়ানের জায়গা আমার লাইফে কখনো ছিল না, না কখনো হবে। আমি আমার নিশানকে নিয়েই হ্যাপি। ও কিছু ইশারা করলো, আমি বুঝতে পারলাম, কিন্তু মাথা নিচু করে বসে আছি যাতে আর ইশারা না করতে পারে। হঠাৎই আমার হাত ধরে টেনে আড়ালে নিয়ে গেল। কি অসভ্য ছেলে! এই শাড়ি ঠিক রাখতে পারো না তো পরো কেন? দেখ এখান দিয়ে সরে গেছে। ওই ছেলেটা তাকিয়েছিল। নিহাত আমি নিশান বলে কিছু করিনি। আরিয়ান হলে এতক্ষণে উপরে পৌঁছে যেত। কত বড় সাহস আমার বউয়ের দিকে তাকায়! নিশান সাহেব এত হাইপার হওয়া কি ঠিক? আচ্ছা আমি ঠিক করে নিয়েছি, এবার তো চলেন। না জানি মানুষ কি ভাবতেছে। আমার আইনত বউ, আমি যা ইচ্ছা করব, লোকের কি হয়েছে? আর ড্রামা করা লাগবে না। আমার ভালোবাসা তো তোমার কাছে ড্রামাই মনে হয়, কিউট ফেস বানিয়ে। যে তিনটে ক্যারেক্টার উইথআউট এনি মিস্টেক প্লে করতে পারে তার থেকে বড় অভিনয় শিল্পী আর কে? ভ্রু নাচিয়ে হো হো হো, তোমাকেই ভালোবাসি বলেই অমন করেছি। কোনভাবেই তোমাকে হারাতে চাইনি। যে কোন মূল্যে তোমাকে চাই, সেটা আরিয়ান হিসেবে হোক আর নিশান হিসেবে। যদি আরিয়ানকে মেনে না নিতে তাহলে নিশান আসতো তোমার লাইফে। বাট তোমাকে চাইই চাই। হুম্মম আমাকে বোকা বানানোর যত পায় তারা। চলেন। আরিয়ান এমন পাগল সব সময়। কেউ কাউকে এতটা চাইতে পারে, ওকে না দেখলে বুঝতাম না। আমি আরিয়ানের উপর ফিদা ছিলাম, এটা ও প্রথম থেকে জানতো, কিন্তু ও চায়নি বাকিদের মতো আমি ওর টাকা, ওর ফেস বা ওর ফেমাস হওয়া নিয়ে ওকে পছন্দ করি। ও চেয়েছিল আমি ওর ভেতরের মানুষটাকে পছন্দ করি। তাই সবসময় ও আমার সাথে খারাপ ব্যবহার করত যাতে আমি আরিয়ান নামের ভার্সিটির ফেমাস ছেলেটাকে পছন্দ না করি, কিন্তু ঠিকই শামীম ভাইয়ের মাধ্যমে সবসময় আমাকে প্রোটেক্ট করত। ওই দিন যখন আরিয়ানের চিঠি পেয়ে ছাদে যাই, তখন কাঁধে হাত রাখতে দেখি আরিয়ান আমার দিকে তাকিয়ে বাঁকা হাসে। বিষয়টা একদমই অপ্রত্যাশিত ছিল, তাই ভ্রু কুঁচকে তাকালাম। নিশানকে এত ভালোবাসো তুমি, যে আরিয়ানের প্রতি একটুও মায়া হলো না? তাকে ছেড়ে চলে আসলে, নাকি এতটাই ঘৃণা করো তাকে? এটা কি ধরনের মজামি? আরিয়ান, স্বামীর নাম ধরে বলতে হয় না জানো না তুমি? ভাবলি কি করে যাকে পাওয়ার জন্য এত কিছু করলাম তাকে এত সহজে ছেড়ে দিব? মানে আপনি মিথ্যে বলে আমাকে এখানে এনেছেন? তাহলে তাহলে এখানে নিশান নেই? যাকে দেখোনি তাকে এত ভালোবাসো যে আরিয়ানের প্রপার্টি, ফেম, সৌন্দর্য কিছুই চোখে পড়েনি? যদি ফেম দেখেই ভালোবাসতাম তাহলে আমার ভালোবাসার মানুষ নিশান নয় আপনি হতেন। এখন বলেন নিশান কোথায় আর ও আমার ফোন ধরছে না কেন? নিজের বিয়ে নিয়ে বিজি তো, তাই এত কিছু হ্যান্ডেল করতে পারছে না। মানে? হাতে একটা ডায়েরি ধরিয়ে চলে গেল কিছু না বলে। কৌতূহলবশত ডায়েরিটা খুললাম। শুরুতেই লিখা বড় বড় অক্ষরে আরিয়ান খান, আর পাশে লিখা নিকনেম নিশান, গিভেন বাই নানু মা। মানে আরিয়ানই নিশান আর নিশানই আরিয়ান। ওহ মাই আল্লাহ, এত বড় ধোঁকা! মানে ও এতদিন তিনটে রোল একসাথে প্লে করছে? তাহলে বিয়ের দিন যার সাথে কথা বলল সে কে? দেরি না করে ঘরে এলাম। আমাকে দেখেই বলা শুরু করলো। তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম বন্ধুদের সাথে। শখের বসে গিটার নিয়ে গান গাইছিলাম, তখন দেখলাম একটা মেয়ে দূর থেকে আমার গান শুনছে আর আমাকে দেখার চেষ্টা করছে। যেহেতু বন্ধুরা ঘিরে বসেছিল তাই দেখতে পাচ্ছিল না। দেখতে ছোট্ট পিচ্ছির মতো কিউব, কিন্তু মোটামুটি বড়, হয়তো 8-9-এ পড়ে। গিটার রেখে তাকাতেই দেখি মেয়েটা নেই। সত্যি বলতে প্রথম দেখায় ক্রাশ খেয়েছিলাম। কি লম্বা চুল আর অমায়িক হাসি। পরের দিন সমুদ্রের পাড়ে গিয়ে দেখি মেয়েটি বসে আছে। লুকিয়ে কয়েকটা ছবি তুললাম আর তাকে দেখতে লাগলাম। পরের দিন গিয়ে অনেক খুঁজেও আর পাইনি তাকে। খুব হতাশ হয়েছিলাম।
তার মধ্যে একটা ছবি প্রিন্ট করে আমার ঘরে ঠিক উপরে লাগিয়ে রেখেছিলাম যাতে চোখ খুললেই তাকে দেখতে পারি। ভাবতাম না জানি এখন কোথায় আছে আর কি করছে আমার পরিটা। ভার্সিটিতে যখন রেগিং করছিল তখন তার মুখটা তুলতেই আমি থমকে যাই। আরে এত আমার পরি। তারপর তার সব ডিটেইলস বের করি। জানতে পারি তার বাবা আমার বাবার আন্ডারে কাজ করে। তাই বাবাকে ওই দিন বলেই বিয়ে ঠিক করে ফেলি। তারপর থেকে তাকে সবসময় নিজের চোখে চোখে রাখতাম। কিন্তু ওই দিন আসলামের ওই কাজের পর মনের মধ্যে ভয় সৃষ্টি হয়েছিল, তাই সাথে সাথে আব্বুকে বলি আমি বিয়ে করব। কিন্তু তার বাবা গ্র্যাজুয়েশনের আগে দিবে না, তাই এঙ্গেজমেন্ট করে রাখলাম। কিন্তু আমি প্রপোজ করাতে তার বাবার পছন্দের ছেলে অর্থাৎ আমাকেই সে সরাসরি বিয়ে করতেই রাজি হয়ে গেল। তখন আমার খুশি দেখি কে। কিন্তু বিয়ের দিন যখন জানতে পারি সে অন্য কাউকে ভালোবাসা শুনে মাথা গরম হয়ে গিয়েছিল, আর যখন জানতে পারলাম সেটা নিশান তখন আরও অবাক হয়েছি। কারণ নিশান হিসেবে আমি শুধু তোমার পছন্দ অপছন্দ জানতে চেয়েছি আর তোমার ভালো ফ্রেন্ড হতে চেয়েছি, কিন্তু সে তাকেই ভালোবেসে ফেলল। কিন্তু তখন সব বলা সম্ভব ছিল না, আর বিয়ে ক্যান্সেলও করা যাবে না, তাই আরাফকে অমনটা বলতে বলেছি। আর বিয়ের পরে সব বলতে চেয়েছি, কিন্তু নানুমা মারা গেল হুট করে কাল। খুব কষ্ট পেয়েছিলাম, তাই কাল কিছু বলা হয়নি। আজ ভাবলাম বলবোই, যখন একটু ড্রামাটিকভাবেই বলি। তো ম্যাডাম কি বুঝলেন? আমাকে খুবই সফলভাবে বোকা বানানো হয়েছে। তাই তো বলি আপনার কণ্ঠটা এত চেনা চেনা কেন? আর আমার ওই ছবি আপনার কাছে কি করে আসলো? তুমি এইচবি দেখবা। আর আমি যে 7 বছর ধরে ভালোবাসি তার কিছু না। আর আমাকে যে দিনের পর দিন মিথ্যে বলে আসেন তার কিছু না। কখনো ক্ষমা করব না আপনাকে। আচ্ছা সরি তো। প্লিজ দেখ, যা করছি তোমাকে পাওয়ার জন্য করছি। আচ্ছা মাফ করতে পারি এক শর্তে। সকল কিছু শিরোধার্য। সারা জীবন আমার কাছে নিশান হয়েই থাকতে হবে। কখনো আরিয়ান হওয়া যাবে না। ওকেই বলেই জড়িয়ে ধরল। সত্যি বলতে আমি খুব খুশি যে আরিয়ানই নিশান, কারণ কোথাও না কোথাও একটা গিল্টি ফিল হচ্ছিল। পুরো দুনিয়ার কাছে ও আরিয়ান খান হলেও আমার কাছে শুধু আমার নিশান, যাকে আমি অনেক ভালোবাসি। কি ম্যাডাম, আমার কথা ভাবছিলেন? হুহু বই গেছে আমার ভাবতে। 10টা না 5টা না, একটা মাত্র বর তোমার। আমাকে নিয়ে ভাববে না তো কাকে নিয়ে ভাববে? হুমম আমার ক্রাশ বর। সমাপ্ত।